Interceptor launched. Interceptor away. একটি দেশ একা লড়ছে গোটা বিশ্বের বিরুদ্ধে। তাদের কোনো মিত্র নেই, উল্টো চারদিক থেকে ধেয়ে আসছে রাসায়নিক অস্ত্রের মতো মারণাস্ত্র। তবু তারা হার মানছে না। আধুনিক মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বা ইরানের বর্তমান সামরিক কৌশল বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে একটি রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাসে। 1980 সালের কথা। সবেমাত্র ইরানে ইসলামী বিপ্লব হয়েছে। চারদিকে চরম বিশৃঙ্খলা, শুদ্ধি অভিযানের কারণে সেনাবাহিনীর প্রায় 12,000 অভিজ্ঞ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই দুর্বল মুহূর্তকেই প্রতিবেশী দেশ ইরাক সর্বশক্তি নিয়ে তাদের ভূখণ্ডে ঝাঁপিয়ে পড়ে। 1980 সালের 22 সেপ্টেম্বর সাদ্দাম হোসেনের আকস্মিক এই আক্রমণের লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ জলপথ আর তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশ দখল করা। সাদ্দাম ভেবেছিলেন বিপ্লব পরবর্তী দুর্বল ইরানকে খুব সহজেই হারানো যাবে, কিন্তু তিনি ইরানের সাধারণ মানুষের ধর্মীয় সংহতির জোরটা বুঝতে পারেননি। নিয়মিত সেনাবাহিনীর বিশাল শূন্যতা পূরণে সে সময় এগিয়ে আসে নবগঠিত আইআরজিসি এবং সাধারণ স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ। ইরান এই যুদ্ধকে কেবল মাটি রক্ষার লড়াই হিসেবে দেখেনি, তারা এর নাম দিয়েছিল পবিত্র প্রতিরক্ষা। প্রতিরোধের মূলে ছিল আত্মত্যাগের এক গভীর দর্শন। যুদ্ধের ময়দানকে ঐতিহাসিক কারবালার প্রান্তরের সাথে তুলনা করা হতো। হাজার হাজার বাসিজ স্বেচ্ছাসেবক হাসি মুখে মাইনফিল্ডের দিকে এগিয়ে গিয়েছিলেন, যা ইরাকের আধুনিক অস্ত্রের শ্রেষ্ঠত্বকে অনেকটাই ম্লান করে দিয়েছিল। সাথে ছিল নির্মাণ জিহাদ কর্মীদের বানানো ট্রেঞ্চ ও সেতু, যা যুদ্ধক্ষেত্রে অসামান্য অবদান রাখে। ইরাক শুরুতে সফল হলেও ইরানি বাহিনীর প্রবল প্রতিরোধে 1980 সালের ডিসেম্বরের মধ্যেই তাদের অগ্রগতি থেমে যায়। 1982 সালের দিকে যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে। ইরান যখন পাল্টা আক্রমণ করে ইরাকের ভূখণ্ডে ঢোকার উপক্রম করে, তখন পশ্চিমা বিশ্ব চরম উদ্বেগে পড়ে যায়। আমেরিকা ইরানের বিজয় ঠেকাতে স্পষ্টভাবে ইরাকের দিকে ঝুঁকে পড়ে। ইরাককে দেওয়া হয় বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা, গোপন ঋণ, স্যাটেলাইট ইমেজ এবং সিগন্যাল গোয়েন্দা তথ্য। সরাসরি মারণাস্ত্র বিক্রিতে আইনি বাধা থাকায় 45টি বেল হেলিকপ্টারের মতো সামরিক বেসামরিক দুই কাজেই ব্যবহার করা যায় এমন প্রযুক্তিও দেওয়া হয় সাদ্দামকে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ঘটে যুদ্ধের ময়দানে। ইরাক পরের বছর থেকে ব্যাপক আকারে মাস্টার্ড গ্যাস ও নার্ভ গ্যাস ব্যবহার করতে শুরু করে। ইরানের অন্তত 20,000 মানুষ সরাসরি আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘমেয়াদী অসুস্থ হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্র সব জেনেও নিশ্চুপ থাকে, উল্টো গোয়েন্দা তথ্য দিয়ে ইরাককে সহায়তা করে যায়। ফ্রান্সের সংবাদ মাধ্যম তখন চরম নির্লজ্জতার সাথে দাবি করে যে ইরানিরা কারখানার দুর্ঘটনায় আহত হয়েছে। এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরাকের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হলে যুক্তরাষ্ট্র তা আটকে দেয়। আর এই রাসায়নিক অস্ত্রের কাঁচামাল ও যন্ত্রপাতি সরবরাহ করেছিল খোদ পশ্চিম জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি। পশ্চিমা বিশ্বের এই চরম উদাসীনতা ইরানকে একটি বড় শিক্ষা দেয়। আন্তর্জাতিক আইন বা সংস্থার ওপর ভরসা করে লাভ নেই। সামরিক সক্ষমতাই রাষ্ট্রকে রক্ষার একমাত্র উপায়। একা লড়াই করার এই তিক্ত অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় তাদের চরম আত্মনির্ভরশীলতার জেদ। যুদ্ধের শেষ ভাগে সংঘাত ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরে, যাকে বলা হয় ট্যাঙ্কার যুদ্ধ। ইরাকের তেল রফতানি সচল রাখতে এবং কুয়েতি ট্যাঙ্কারগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্র সরাসরি পারস্য উপসাগরে পাহারা দেওয়া শুরু করে। তেহরান একে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে নামা হিসেবেই দেখেছিল। 1988 সালে এক মার্কিন যুদ্ধজাহাজ ইরানি মাইনে ক্ষতিগ্রস্ত হলে আমেরিকা চরম প্রতিশোধ নেয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা ইরানের সক্রিয় নৌবহরের প্রায় অর্ধেক ধ্বংস করে দেয়। পারস্য উপসাগরে ইরানের নৌ আধিপত্য বজায় রাখার সক্ষমতা কার্যত শেষ হয়ে যায়। তারা বুঝতে পারে এবার তাদের লড়াই সরাসরি একটি বিশ্ব শক্তির বিরুদ্ধে। তবে যুদ্ধের সবচেয়ে নির্মম মোড়টি আসে 1988 সালের 3 জুলাই। মার্কিন রণতরী থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে আকাশেই বিধ্বস্ত হয় ইরানের যাত্রীবাহী বিমান ফ্লাইট 655। নিহত হন 66 শিশুসহ 290 জন আরোহীর সবাই। মার্কিন সরকারের দাবি ছিল এটি রাডার সিস্টেমের ত্রুটি এবং ভুল বোঝাবুঝির কারণে ঘটা দুর্ঘটনা, কিন্তু ইরান একে সুপরিকল্পিত গণহত্যা হিসেবেই দেখে। তাদের যুক্তি ছিল অত্যাধুনিক জাহাজের পক্ষে বেসামরিক বিমান চিনতে না পারা অবিশ্বাস্য। আশ্চর্যের বিষয় হলো, বিমান ধ্বংসের পর ওই মার্কিন জাহাজের ক্যাপ্টেনকে অসাধারণ কৃতিত্বপূর্ণ সেবার জন্য পদক প্রদান করা হয়, যেখানে ফ্লাইট 655 এর কোনো উল্লেখই ছিল না।
এই ট্র্যাজেডির পর আয়াতুল্লাহ খোমেনি বুঝতে পারেন যে যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করা আর সম্ভব নয়। দেশকে আরও বড় ধ্বংসযজ্ঞ থেকে বাঁচাতে তিনি জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেন, যাকে তিনি সে সময় বিষের পেয়ালা পানের সাথে তুলনা করেছিলেন। 8 বছরের সেই যুদ্ধে ইরান ছিল আক্ষরিক অর্থেই নিঃসঙ্গ। ইরাকের পেছনে পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স তো ছিলই। অবাক করা বিষয় হলো আমেরিকার চিরশত্রু সোভিয়েত ইউনিয়নও তখন সাদ্দাম হোসেনের প্রধান অস্ত্র যোগানদাতা। কেন ইরান কাউকে পাশে পেল না? এর মূলে ছিল তেহরানের আপোষহীন নীতি, না পূর্ব না পশ্চিম। তারা আমেরিকাকে বড় শয়তান আর সোভিয়েতকে ছোট শয়তান আখ্যা দিয়ে দুই পক্ষকেই খেপিয়ে দিয়েছিল। পশ্চিমাদের ভয় ছিল বিশ্ব জ্বালানি বাজারের নিয়ন্ত্রণ হারানো নিয়ে। আরব রাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ভয় ছিল ইরানের বৈপ্লবিক চেতনা যেন তাদের নিজের সীমানার বিদ্রোহের আগুন না জ্বালায়। আফগানিস্তানে অভিযানের বিরোধিতাও মস্কোকে ক্ষুব্ধ করেছিল। রক্তক্ষয়ী সেই যুদ্ধ 1988 সালে থামলেও তা ইরানের সামরিক ও রাষ্ট্রীয় দর্শনে স্থায়ী ছাপ রেখে গেছে। যুদ্ধকালীন সময়ের নিঃসঙ্গ অভিজ্ঞতা থেকেই ইরান আজ পূর্বমুখী কৌশল গ্রহণ করেছে। চীন ও রাশিয়ার সাথে তারা গড়ে তুলেছে গভীর মিত্রতা। রাশিয়া তাদের কূটনৈতিক ঢাল আর চীন সামরিক সক্ষমতা পুনর্গঠনের হাতিয়ার। একা লড়াই করার অভিজ্ঞতা থেকেই ইরান পশ্চিমাদের ঠেকাতে তৈরি করেছে তাদের প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ থেকে ইয়েমেনের হুতি। এই নেটওয়ার্কের মূল লক্ষ্যই হল ফরওয়ার্ড ডিফেন্সের মাধ্যমে নিজের সীমানার বাইরে শত্রুকে আটকে দেওয়া। যুদ্ধে পশ্চিমা প্রযুক্তি নির্ভর ইরানের বিমান বাহিনী যখন অচল আর ইরানের শহরগুলোতে একের পর এক ইরাকের স্কাড মিসাইল হামলা হচ্ছে, তখন তারা বুঝতে পারে বিদেশের ওপর নির্ভর না করে নিজস্ব মারণাস্ত্র তৈরি করা অপরিহার্য। লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে আনা সামান্য প্রযুক্তি থেকেই জন্ম আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের। অপারেশন প্রেইং ম্যান্টিসে মার্কিন নৌবাহিনীর আঘাত ইরানকে শিখিয়েছে বিশাল জাহাজের বদলে ছোট অথচ দ্রুতগতির নৌকা ও ড্রোন প্রযুক্তির ওপর জোর দিতে। তারা তাদের কমান্ডো কাঠামোকে 31 ভাগে সাজিয়েছে, যাকে বলা হয় মোজাইক ডিফেন্স। কেন্দ্রীয় যোগাযোগ বিচ্ছিন্ন হলেও যেন প্রতিরোধ না থামে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে টিকে থাকতে ইরান যে ছায়া অর্থনীতির পথ ধরেছে তা সাদ্দামের আমলের সেই আত্মনির্ভরশীলতার আধুনিক সংস্করণ। ইরানের বর্তমান সামরিক কৌশল কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি জাতির দীর্ঘ 8 বছরের রক্তক্ষয়ী সংগ্রাম, নিঃসঙ্গতা এবং পশ্চিমা বিশ্বের চরম বৈরী আচরণের বিপরীতে টিকে থাকার এক জীবন্ত দলিল। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ। کسی که میگه من شهادت را میخوام دعا کنید که من شهید بشم، شما او را از قتل میترسانید، شما او را از موشک میترسانید. یک کسی که بعد از موشک خوردن میایسته و میگه جنگ تا پیروزی، شما او را از جنگ میترسانید.